কিছুদিন আগেই দল ছেড়েছেন, সাংসদ পদ ছেড়েছেন সুখেন্দু শেখর রায়। এবং সুখেন্দু শেখর রায়ের সঙ্গে তখনও যখন আমাদের কথা হয়েছে, তিনি বলছেন দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল সেই আরজি করের সময় থেকে, আরজি করের ঘটনার সময় থেকে। এখন দল ছাড়ার পর আরজি কর নিয়ে তার তীব্র ক্ষোভের কথা তিনি জানালেন, তৃণমূলকে তুলোধনা করলেন কার্যত সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলকে নিশানা করে তিনি মারাত্মক কথা লিখছেন, মারাত্মক অভিযোগ করছেন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, প্রথমে তো একটু জানতে চাইবো যে সুখেন্দু শেখর রায় কি লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। দেখো, সুখেন্দু শেখর রায় তিনি প্রথম রাজ্যসভার সাংসদ হিসাবে তিনি ইস্তফাটা দেন এবং তারপর দেখতে পাওয়া যাচ্ছে যে সুস্মিতা দেব, প্রকাশ চিকবড়াই তারা একে একে ইস্তফা দিতে শুরু করেছেন। গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়েও সুখেন্দু শেখর রায় তার দল ছাড়ার প্রসঙ্গের কথা নানাভাবে উল্লেখ করেছেন। কিন্তু এবারে আজকে তার যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেখানে তিনি কার্যত ব্যাখ্যা দিয়েছেন যে কেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় এবং কোন কোন প্রেক্ষাপটে তিনি মনে করেছিলেন যে তিনি সরে যাবেন এবং তার আগামী দিনে রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে তারও একটা ইঙ্গিত তিনি তার এই সোশ্যাল মিডিয়া পোস্টে দিয়ে রেখেছেন। প্রসঙ্গত এই সোশ্যাল মিডিয়া পোস্টের বিভিন্ন জায়গাতে যে কতগুলো শব্দ তিনি ব্যবহার করেছেন, তাতে তিনি যতক্ষণ দলের মধ্যে ছিলেন তখন এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করতে অন্তত কেউ দেখেনি। ফলে কতটা ক্ষোভ তার দলের মধ্যে তৈরি হয়েছিল, তিনি বারবার অভিযোগ করেছেন যে তাকে দূরে সরিয়ে রাখা হয়েছিল, তার সঙ্গে কথা বলা হতো না। এমনকি তার যারা বাকি সতীর্থরা রাজ্যসভাতে ছিলেন, যারা এখন নয়া বিদ্রোহী ব্লকে রয়েছেন, তাদেরও বক্তব্য যে সুখেন্দু শেখর রায়ের মতো নেতাকে একেবারে পিছনের সারিতে বসিয়ে রাখা হতো রাজ্যসভাতে, তাকে কাজে লাগানো হয়নি। কার্যত তারই একটা ব্যাখ্যা এর মধ্যে তিনি দিয়েছেন এবং এই যে ব্যাখ্যা তিনি উল্লেখ করেছেন, সেখানে অবশ্যই যে আরজি করের সময়কার আন্দোলন তিনি কেন করেছিলেন, সেটি করার কেন প্রয়োজন হয়েছিল এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারপরেও কেন তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি বা দলের তরফ থেকে কোনো আত্মসমালোচনা করা, ব্যবস্থা গ্রহণ করা কেন করে উঠতে পারিনি, তারও কারণ ব্যাখ্যা করে তিনি লিখেছেন। তবে এই গোটা সোশ্যাল মিডিয়া পোস্টে একটি শব্দ ভীষণ রকমভাবে রাজনৈতিক মহলের নজর কেড়েছে। তিনি একটি জায়গাতে ডাকাতরা নিয়ে শব্দটিকে উল্লেখ করেছেন। এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের যারা বিরোধী যারা ছিলেন তারা এই শব্দবন্ধ ব্যবহার করতেন এবং তারা সরাসরি আক্রমণ করতে গিয়ে প্রসঙ্গের কথা বলতেন। এবার কেন সেই শব্দবন্ধ তিনি ব্যবহার করলেন তারও তিনি ব্যাখ্যা দিয়ে রেখেছেন। ফলে আরজি করের ঘটনার প্রেক্ষিতে তিনি আন্দোলন করার পরে বা তিনি মুখ খোলার পরে দল তাকে যে কোণঠাসা করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কি কি অবস্থার সম্মুখীন তিনি হয়েছিলেন তারই গোটা বিষয়ের বর্ণনা তিনি দিয়েছেন। আবির, শুধু কোণঠাসা না, তিনি যখন দল ছাড়লেন, সাংসদ পদ তখন আমাদের সঙ্গে দিল্লি থেকে যখন কথা বলছিলেন, তখন তিনি বললেন যে মারাত্মক অভিযোগ করেছিলেন তখন তিনি, যে আরজি করের ঘটনার সময় তিনি নাকি খুনও হয়ে যেতে পারতেন। আরজি কর আন্দোলনের সময় থেকে বুঝেছিলাম যে এই দলের কোনো ভবিষ্যৎ নেই। মানুষ, সেটাই ছিল লাস্ট ওয়ার্নিং অফ দ্য পিপল। তিওয়াল লিখন আমরা পড়তে পারিনি, বরঞ্চ ওই অপরাধটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায় তার জন্য সমস্ত প্রমাণ লোপাট করা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়, যার জন্য আজও ওই ব্যাপারটা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল, সমস্যার সমাধানটা হয়নি এখনো পর্যন্ত। তখনই আমি ভেবেছিলাম যে দল ছেড়ে দেবো, রাজ্যসভা ছেড়ে দেবো। আমার যদি কিছু ঘটে, কারণ আমাকে সুপারি কিলার দিয়ে মারিয়ে দিতে পারে। মালদার ইংরেজবাজার পুরসভার ভাইস প্রেসিডেন্ট দুলাল সরকার, তাকে যারা খুন করালো সুপারি কিলার দিয়ে, তারা সবাই এখন জেলে আছে, তারা সবাই তৃণমূলের। তো আমাকেও করতে পারে। আমার কণ্ঠরোধ করবার জন্য পুলিশ আমাকে 2বার সামন করেছিল একই দিনে। আমি একটা টুইট করেছি, তার জন্য আমাকে ডেকে পাঠানো হচ্ছে একই দিনে 2বার। আমি তো বুঝলাম যে মতলব খারাপ, তখন আমি হাইকোর্টে গেলাম। তারপর ওরা আমার সঙ্গে কম্প্রোমাইজ করলো। আমিও ধর্নায় বসেছিলাম, কলকাতাতেও বসেছি, দিল্লিতেও আমি 10 জন লোককে নিয়ে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আমি জানতাম যে এই দল থাকবে না, ঠিক আছে, আর কিছুদিন বাদে তো ইলেকশন হবে, এটা লক স্টক অ্যান্ড ব্যারেল, দিস পিপল উইল গো। তাই হলো।